গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমরা ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছি তো? পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে, কেমন? তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মোটামুটি আমরা সিলেবাস শেষ করেছি। আমরা সবসময় সেগুলো রিভিশনের মধ্যেই রাখবো, কিন্তু তারপরেও যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা বাংলা দুটো পত্রের উপরই হবে, মানে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, তাই আমরা আজকে বাংলা প্রথম পত্রের নাটক এবং উপন্যাসের উপর ভিত্তি করে এরপরে কয়েকটি ক্লাস নেব। তো আমরা শুরু করব প্রথমে উপন্যাস দিয়ে। আমরা যখন প্রথম বর্ষে ছিলাম তখন আমরা লাল সালু উপন্যাসটা পড়েছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব এবং এই জ্ঞানমূলক প্রশ্নের যখন যেটা প্রশ্ন আসবে সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের উপন্যাসের যে কাহিনী থাকবে বা যে চরিত্র সম্পর্কে থাকবে সেটি নিয়ে আমি তোমাদের আলোচনা করব, কেমন? তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের উপন্যাসটা পুরোটাই মনে পড়ে যাবে। আর এখনো যারা তোমরা উপন্যাসটা পড়োনি, তার মানে প্রথম বর্ষে ফাঁকিবাজি করেছো, তাদের কিন্তু তোমাদের উপন্যাসটা পড়ে নিতে হবে, কারণ তোমাদের যে শর্ট সিলেবাস দেয়া হয়েছে তাতে কিন্তু এই লাল সালু উপন্যাসটা আছে। তার মানে লাল সালু উপন্যাস থেকে প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। তো আমরা এখন চলে যাব লাল সালু উপন্যাসে। কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ, কেমন? তো লাল সালু হচ্ছে একটা সামাজিক সমস্যামূলক একটা উপন্যাস, এটা আমরা জানি। এটার মূল বিষয়বস্তুই হচ্ছে গ্রামের যে সাধারণ মানুষ, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, অশিক্ষিত মানুষ, তারা হচ্ছে উপন্যাসের একদিকে, এবং আরেক দিকে আছে যারা গ্রামকে চালায়, মানে যারা ভূস্বামী বা যারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা হচ্ছে আরেক দিকে। তো ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ তার শিল্প দক্ষতা, তার যে অসাধারণ ঔপন্যাসিক শিল্প দক্ষতা রয়েছে, সেটির উপর নির্ভর করে খুব সুন্দর করে লাল সালু উপন্যাসটি রচনা করেছেন। আমরা জানি লাল সালু উপন্যাসের যে প্রধান বা কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সে হলো মজিদ, তাই না? মনে পড়ছে আমরা যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমরা মজিদকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করেছি, কারণ উপন্যাসের প্রথম থেকে শেষ অবধি যে পুরো মহব্বতনগর গ্রামে কলকাঠি নেড়েছিল সে হচ্ছে মজিদ চরিত্র। তাহলে আমরা এখনই তিনটি বিষয় পেয়ে গেলাম। এক হচ্ছে উপন্যাসটি কে রচনা করেছেন, সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাসের প্রধান চরিত্রকে মজিদ, এবং মজিদ কোন গ্রামে থেকে তার কলকাঠি নেড়েছিল? মহব্বতনগর গ্রাম। এই হচ্ছে আমরা শুরু করছি। আমরা সরাসরি আগে এখন জ্ঞানমূলক প্রশ্নে চলে যাব। তো আমি তোমাদের বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন এখানে পড়ে শোনাবো, সাথে উত্তরও বলবো, যাতে তোমরা মনে করতে পারো। হ্যাঁ, উপন্যাসটা এখন এটা এত দীর্ঘ উপন্যাস যে এখন তো তোমাদেরকে এটা পড়ানো যাবে না, তাই আমরা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা এই উপন্যাসটা রিভিশন দিব। আর উপন্যাসটা তো আমরা প্রথম বর্ষে পড়েইছি। শুরু করি প্রশ্ন। মোদাসির পীরের কবর আবিষ্কার করায় মজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? মিথ্যাচার। তাহলে মজিদ যেটির উপর ভিত্তি করে মহব্বতনগর গ্রামে আসে সেটা হলো মোদাসির পীরের মাজার, কেমন? মজিদ কিন্তু মহব্বতনগর গ্রামের লোক নয়, ঠিক আছে? তো সে মহব্বতনগর গ্রামবাসীকে শোনায় যে এক পীরের স্বপ্নাদেশে সে এখানে এসেছে মোদাসির পীরের মাজার রক্ষণাবেক্ষণ করার জন্য। কিন্তু আমরা যারা উপন্যাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি বা উপন্যাসটা অবলোকন করছি, তারা কিন্তু জানি যে মোদাসির পীরের মাজার বলে মহব্বতনগর গ্রামে অন্তত কেউ ছিল না। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগলো কেন? মাজারে মানত করার জন্য। কিন্তু দেশটা কেমন মরার দেশ, কেন?
শস্যহীন বলে? একটা তোমরা উপন্যাসের শুরুতেই এই প্রশ্নটা পাবে যে দেশটা কেমন মরার দেশ। কেন? কারণ সেখানে শস্য নেই বলে। আমি তোমাদের আলোচনা শুরুতেই বলেছি যে মজিদ কিন্তু মোহাম্মদনগর গ্রামের লোক নয়, হ্যাঁ, সে হচ্ছে নোয়াখালী অঞ্চলের লোক। এবং নোয়াখালী অঞ্চলে প্রচুর মানুষ, কিন্তু সেখানে কোনো শস্য ছিল না যেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে বা জীবিকা নির্বাহ করবে বা বেঁচে থাকবে। তো এর কারণে কি করতে হতো, সে অঞ্চলের মানুষদের নিজের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। তো সেই খাতিরেই আমাদের যে মজিদ, সে কিন্তু তার নোয়াখালী অঞ্চল ছেড়েছিল। কেন ছেড়েছিল? কারণ সেখানে শস্য ছিল না এবং সেটা মরার দেশ। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি ছিল? টুপি বেশি ছিল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মজিদ কার চোখে ভয় দেখেছে? প্রশ্নটা আবার শোনো। মজিদ কার চোখে ভয় দেখেছে? রহিমার চোখে। মজিদ যখন মোহাম্মদনগর গ্রামে আসে, আস্তে আস্তে সে যখন মাজারটা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়, মাজারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস জাগাতে সমর্থ হয়, তখন তার জোত জমি হয়, আস্তে আস্তে ধন সম্পত্তি হয় এবং একটা সময় তার মনে হয় যে তার বিয়ে করা দরকার এবং সে বিয়েও করে এবং সে বিয়ে করে রহিমা নামের মেয়েটিকে। হ্যাঁ, এবং রহিমা হচ্ছে, একটা কথা বলা হয় যে মোহাম্মদনগর গ্রামের যে আর যারা সাধারণ মানুষ তাদেরই অন্য সংস্করণ। মানে রহিমার চোখে ভয় আছে, মানে বুঝতে হবে যে আর যারা মোহাম্মদনগরের সাধারণ মানুষ তাদের চোখেও ভয় আছে। তাহলে কি মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ রহিমার চোখে ভয় দেখেছে। মজিদের শক্তির মূল উৎস কি? মজিদের শক্তির মূল উৎস হলো মাজার। কারণ মাজারের উপর নির্ভর করেই সে কিন্তু মোহাম্মদনগর গ্রামের যে সাধারণ মানুষ তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছে এবং সাধারণ মানুষও তাকে শ্রদ্ধার সাথে মজিদকে মান্যগণ্য করতে শুরু করে। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসাবে নিচের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ বা কোন চরিত্রটি আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র কে? উত্তর হলো রহিমা। কারণ রহিমা যেহেতু ওই গ্রামেরই মেয়ে, তাই সাধারণ মানুষরা যখন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, তারা রহিমার মাধ্যমেই সেটা মসজিদে পর্যন্ত পৌঁছে দিত। মসজিদের গড়া মাজারে লোকজনদের আশা কমে যায় কেন? উত্তর হচ্ছে অন্য পীরের আধিপত্যে। একটা সময় মজিদ যখন নিজেকে সেই গ্রামে প্রতিষ্ঠা করে, তখন তার পার্শ্ববর্তী গ্রাম আওয়ালপুর, সেখানে এক নতুন পীরের আগমন ঘটে। তো তার মধ্যে নাকি রুহানি তাকত আছে, এজন্য মোহাম্মদনগর এবং তার আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে ওই মানুষগুলো আওয়ালপুর গ্রামে যাওয়া শুরু করে। তাই প্রশ্নটা হচ্ছে মসজিদের গড়া মাজারে লোকজনের আশা কমে যায় কারণ হচ্ছে আওয়ালপুর গ্রামে যে নতুন পীর আসে তার জন্য। তারপরে হচ্ছে আমেনা বিবি তার স্বামীকে পানি পড়া আনতে বলেছিল কেন? উত্তর হলো মা হওয়ার আশায়। প্রশ্ন শোনো, আমেনা বিবি তার স্বামীকে পানি পড়া আনতে বলেছিল কেন? উত্তর হলো মা হওয়ার আশায়। মোহাম্মদনগর গ্রামের যে ভূস্বামী, আমাদের মজিদ তো ছিল ধর্ম ব্যবসায়ী, কিন্তু আগে থেকেই ওই গ্রামে যে ভূস্বামী ছিল সে হচ্ছে আমাদের হচ্ছে মাতব্বর খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী হলো দুই স্ত্রী, মনে করে দেখো, একজন হচ্ছে আমেনা বিবি এবং আরেকজন হচ্ছে তানু বিবি। তো তানু বিবি ছোট বিবি আর আমিনা বিবি হচ্ছে বড় বিবি। তাদের বড়জনের সাথে খালেক ব্যাপারীর বিয়ের মোটামুটি 12-13 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। তো যখন আমিনা বিবি শুনতে পায় যে আওয়ালপুর গ্রামে এক পীর আসে, তো তার বড় শখ হয় যে সেই পীরের পানি পড়া খেলে নাকি অনেকেরই সন্তান হয়, অনেকেই মা হয়েছে এ অবধি। তাই সে কি করে যে তার স্বামীকে পানি পড়া আনতে বলেছিল, কারণ কি মা হওয়ার আশায়। কার কাছ থেকে সেই পানি পড়াটা আনতে বলেছিল? সেই পাশের গ্রাম আওয়ালপুরের পীরের কাছ থেকে। তারপরে দেখো রহিমা জমিলাকে কি বলে সম্বোধন করত?
এখানে রহিমাকে আর জমিলাকে, এটা আগে আমরা শিওর হয়ে নিই। রহিমা আমরা আগেই জানলাম যে সে হচ্ছে মজিদের প্রথম পক্ষের স্ত্রী, এবং পরবর্তীতে আমাদের মজিদ আরো একটি বিয়ে করে, যেটা বাল্যবিবাহ, সেটা হচ্ছে জমিলা, 12-13 বছরের কিশোরী, এবং তাকে বিয়ে করে আনে। তার যে দুটো কারণ এখানে, যেহেতু প্রথমত রহিমার বাচ্চা হয় না, এটা একটা অন্যতম কারণ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার যে যৌন বৃত্তি, সেটার উপর ভিত্তি করেও সে কিন্তু জমিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো এই রহিমা যে প্রথম পক্ষ আমাদের মজিদের, সে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী জমিলাকে কি বলে ডাকতো হলো বোন বলে। তারপরে দেখো, ঢ্যাঙ্গা বুড়ার হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল। এখানে ঢ্যাঙ্গা বুড়া এবং হাসুনির মার একটা অনেক বড় কাহিনী আছে। এটা আমরা উপন্যাসের শুরুর দিকেই পাই, যে ঢ্যাঙ্গা বুড়া এবং বুড়ি, তাদের মধ্যে পারিবারিক কলহ লাগে বা ঝগড়া লাগে, সেটা মীমাংসা করার জন্য মজিদ যায়। এবং এই ঢ্যাঙ্গা বুড়ার হচ্ছে এক মেয়ে এবং 3 ছেলে। তার মেয়ে হচ্ছে হাসুনির মা। হাসুনির মায়ের এখানে কোনো নাম আমরা পাই না, পুরোটা উপন্যাস জুড়েই আমরা তাকে হাসুনির মা বলেই সম্বোধিত হতে দেখি, এবং তার 3 ভাই ছিল। তো এই হাসুনির মা কি বলেছে, যে ঢ্যাঙ্গা বুড়ার হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল? উত্তর হচ্ছে মজিদের বাড়িতে। ঝড় এলে হাসুনির মার কি করা অভ্যাস? খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন। ঝড় এলে হাসুনির মার হই হই করা অভ্যাস। তারপরে মজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? তো একটা সময় যখন তাদের পারিবারিক কলহ লাগে ঢ্যাঙ্গা বুড়া এবং বুড়ির মধ্যে, মানে হাসুনির মায়ের বাবা মায়ের মধ্যে, তখন ওই ঢ্যাঙ্গা বুড়া কিন্তু হাসুনির মাকে বেশ পিটায়, মানে মারে। হ্যাঁ, তো এই মারার কারণে সে এসে আশ্রয় নেয় হচ্ছে, বা সে সব কথা বলে দেয় হলো মজিদকে। মজিদ তাকে তাদের বাড়িতে কাজ করার একটা সুযোগ সুবিধা করে দেয়। রহিমা যেহেতু একা মানুষ, সব কাজ করতে পারতো না, তাই তাকে সব ধরনের কাজে সাহায্য করতে হলো হাসুনির মা। তো মজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? উত্তর হচ্ছে তামাক। মজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আবারও বলছি, মজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল? উত্তর হলো বেগুনি রঙের। ঠিক আছে, তারপরে দেখো, লাল সালুর উপন্যাসে কোন পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে? এটা তোমরা যখন উপন্যাসটা পড়বে হয়তো খুব মনোযোগ দিবে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাল সালু উপন্যাসে কোন পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে? উত্তর হলো ডোম পাড়া। কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়ে গিয়েছিল? খ্যাংটা বুড়ির। লাল সালু উপন্যাসে জমিলার কোন চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? আমরা জমিলার মধ্যে দেখি কি স্বাধীন চেতা মনোভাব, যেটা রহিমার মধ্যে ছিল না। এজন্যই জমিলা এই উপন্যাসের একটা উজ্জ্বলতম চরিত্র। তাহলে কি লাল সালু উপন্যাসে জমিলার কোন পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে স্বাধীন চেতা। কার পা দেখে মজিদের মনে সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য? উত্তর হলো আমেনা বিবির। আমেনা বিবি কে ছিল? আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী। সে যখন আওয়ালপুরের পীরের পানি পড়া খেতে চেয়েছিল, সেটা কিন্তু কোনোভাবেই মজিদের ভালো লাগেনি, এবং মজিদ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, যে যেভাবেই হোক না কেন আমেনা বিবিকে শাস্তি দিতে হবে। কেমন? তো সে একটা মিথ্যে ঘটনার অবতারণা করে, সেটারই একটা অংশ হিসাবে কার পা দেখে মজিদের মনে সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য? উত্তর হলো আমেনা বিবি। সমাজ কার মনের মস্করা সহ্য করার মতো দুর্বল নয়? উত্তর হচ্ছে মেয়ে লোকের। সমাজ কার মনের মস্করা সহ্য করার মতো দুর্বল নয়? উত্তর হলো মেয়ে লোকের। আমেনা বিবি কত বছর বয়সে খালেক ব্যাপারীর সংসারে এসেছিল? উত্তর হলো 13 বছর বয়সে। আমেনা বিবি কত বছর বয়সে খালেক ব্যাপারীর সংসারে এসেছিল? 13 বছর বয়সে। 13। তারপরে দেখো, কি দেখে মজিদের মন অন্ধকার হয়ে আসে? ঝালকের বিবর্ণ অংশ দেখে। লাল সালু উপন্যাসে কে বহুদিন বিদেশে ছিল? মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাল সালু উপন্যাসে কে বহুদিন বিদেশে ছিল? মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস। উপন্যাসের একমাত্র হচ্ছে শিক্ষিত ছেলে আক্কাস, যে কিনা চেয়েছিল মোহাম্মদনগর গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা হোক, কিন্তু তার সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয় আমাদের মজিদ। ঠিক আছে, তারপরে আমাদের যে আছে যে
রহিমার পেটে কত প্যাচের বেরি রয়েছে? 14 প্যাচের বেরি। এই যে বেরির প্রসঙ্গ, এটা কিন্তু মজিদি প্রথম নিয়ে আসে। সে বলে যে রহিমার পেটে যেহেতু প্যাচ আছে বা বেরি আছে, এ কারণে তার সন্তান হচ্ছে না। তারপরে আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেয় কে? মজিদ। ঠিক আছে, ওই যে বললাম যে সে যেহেতু পাশের গ্রাম মানে আওয়ালপুর পীরের পানি পড়া খেতে চেয়েছিল, খালেক ব্যাপারী সে ব্যাপারে তাকে একটু সাহায্যও করেছিল, তাই মজিদ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং এজন্য একটা মিথ্যে কাহিনীর অবতারণা করে মজিদ খালেক ব্যাপারীকে বাধ্য করায় আমেনা বিবিকে তালাক দেওয়ার জন্য। তারপরে দেখো, আকাশ কোথায় কাজ করত? আকাশ এই গ্রামে আসার আগে পাটের আড়তে কাজ করত। পাটের আড়তে। কোন মাসের রাতে রহিমা ধান সিদ্ধ করছিল? পৌষ মাসের রাতে। বয়স হলেও কার মধ্যে আনাড়িপনা ভাব রয়েছে? হাসুনির মা। বয়স, ওই যে ঝড় এলে হই হই করা অভ্যাস, তাহলে কি বয়স হলেও কার মধ্যে আনাড়িপনা ভাব রয়েছে? উত্তর হলো হাসুনির মা। তানু বিবির ডাক শুনে ফাঁসির আসামির মতো চমকে উঠে কে? আমেনা বিবি। তানু বিবির ডাক শুনে ফাঁসির আসামির মতো চমকে উঠে কে? আমেনা বিবি। এই আমেনা বিবি এবং তানু বিবি কিন্তু সতীন হয়, তার মানে তারা খালেক ব্যাপারী প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী। মজিদের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েছে কে? মজিদের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েছে কে? উত্তর হলো আমেনা বিবি। তো আমি তোমাদের বেশ কয়েকটা এখানে জ্ঞানমূলক প্রশ্ন বললাম এবং সেই প্রশ্নের আলোকে চরিত্রগুলো কোথায় কিভাবে উজ্জ্বল হয়ে আছে বা চরিত্রগুলো কিভাবে সক্রিয় সেটাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা আরো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তখনও আমরা এই চরিত্রগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি তোমাদের উপন্যাসটা একটু হলেও মনে পড়বে এবং উপন্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং উপন্যাসের যে বইয়ের প্রথম দিকে যে কাহিনী সংক্ষেপ আছে ওটা কিন্তু তোমরা পড়ে নিবে। ঠিক আছে, তো তোমাদের পড়া থাকবে আমি যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে বললাম সেইগুলো, এবং উপন্যাসের শুরুতে যে কাহিনী সংক্ষেপ আছে সেটা পড়া। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।